তো আজকে আমাদের 2026 সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জিকে অর্থাৎ জেনারেল নলেজের 8 নম্বর ক্লাস। এবং আজকের এই ক্লাসেও আমরা 20টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে প্রচুর এক্সট্রা তথ্য থাকবে, যার মাধ্যমে আমাদের জিকেটা একটা ওভারঅল প্র্যাকটিস হয়ে যাবে। দেখো, যারা ক্লাসে নতুন তাদের বলবো অবশ্যই কিন্তু তোমরা আমাদের যে আগের ক্লাসগুলো অর্থাৎ এক সেকেন্ড, হ্যাঁ, আগের ক্লাসগুলো মানে আগে যে আমি 7টা ক্লাস দিয়েছি সেই 7টা ক্লাস অবশ্যই দেখে আসো। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে দেখবে ডাব্লিউবি পঞ্চায়েত বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে পরপর সমস্ত ক্লাসগুলো দেখতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা সেই আগের ক্লাসগুলো দেখে আসো। আর তোমাদের আজকের এই ক্লাসের পিডিএফটা তোমরা একদম বিনামূল্যে পাবে। তো পিডিএফটা পেতে হলে সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে এবং অবশ্যই একটা কাজ প্রথমেই করতে হবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এটাই তোমাদের একটা কাজ। ওকে? আর তোমরা কিন্তু অবশ্যই নিজেরা প্রশ্নগুলো করার চেষ্টা করবে। আমি যখন প্রশ্ন অপশানগুলো দেখাবো তখন ভিডিওটা পজ করে তোমরা কিন্তু উত্তরটা করার চেষ্টা করবে এবং আমাকে শেষে কিন্তু জানাবে যে 20তে তোমরা কত পেয়েছো। ওকে? আর আমাদের আগের ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। আর যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাচ্ছ, ধরো কোনো একটা চ্যাপ্টারে তোমাদের সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি। বর্তমানে আমাদের পলিটির ক্লাসগুলো চলছে, পলিটি প্রায় শেষ। তো সেই ক্লাসগুলো অবশ্যই করতে পারো। সেগুলো আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। ওকে? আর আজকে আমাদের 8 নম্বর ক্লাস এবং গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত টপিকগুলো আরও গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আলাদা আলাদা করে ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে? তো অবশ্যই প্রথমে তোমরা ক্লাসটা দেখো এবং শেষে কিন্তু অবশ্যই একটা লাইক করে বলবে যে ক্লাসটা কেমন লাগলো। শুরু করছি আজকের ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো নিজেরা করার চেষ্টা করবে এবং আমাকে শেষে জানাবে তোমরা 20তে কত পেয়েছো। তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন আজকে 8 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন, কার রাজসভায় মেগাসথেনিস গ্রিক দূত হিসাবে এসেছিলেন? মানে মূল কথা প্রশ্ন এটাই বলছে যে মেগাসথেনিস যে ছিলেন তিনি কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন। এটার উত্তর হবে অপশন নাম্বার এ, চন্দ্রগুপ্ত মৌর্য। আমি কিন্তু এভাবেই আলোচনাটা করব, কারণ আমাদের একটা প্রশ্ন বলবো, থামবো, আবার উত্তর বলবো, এভাবে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। তোমরা কিন্তু নিজেরা উত্তর করার চেষ্টা করবে। এবার আমরা দেখে নেবো এক্সট্রা তথ্য। দেখো, এখান থেকে কিন্তু প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে, তাই প্রত্যেকটা লাইন তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো অথবা আমি পিডিএফটা দেবো, পিডিএফটার জন্য কিন্তু শেষ পর্যন্ত দেখো। দেখো, মেগাসথেনিস তিনি ছিলেন গ্রিক শাসক সেলুকাস নিকেটরের দূত। খুব গুরুত্বপূর্ণ লাইন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন এবং তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকাতে মৌর্য আমলের সমাজ ও শাসন ব্যবস্থা বিবরণ দিয়েছিলেন। এই যে বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বইটা কে লিখেছেন? মেগাসথেনিস। তিনি কার রাজসভায় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি কোথাকার দূত ছিলেন? তিনি ছিলেন গ্রিক দূত। কার? সেলুকাস নিকেটরের। প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসে। তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কাকে পরাজিত করে তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? উত্তর হবে নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে। এটা কিন্তু লাইনগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের এটা আরেকটা জিনিস তোমরা আমাকে সেটা তোমরা কমেন্ট করে, তিনি কার সাহায্যে ধননন্দকে হারিয়েছিলেন। নেক্সট দেখো, পরবর্তী হচ্ছে সমুদ্রগুপ্ত। দেখো, গুপ্ত বংশের এই মহান সম্রাটকে ঐতিহাসিক ভি.এস. স্মিথ, এটা কিন্তু আমি আগেও বলেছিলাম, ভিনসেন্ট স্মিথ, তিনি হচ্ছে সমুদ্রগুপ্তকে কী বলেছেন? ভারতের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন। এই সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। এবং হরিসেন কী লিখেছিলেন? এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি। এই এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তি থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্তের সম্পর্কে জানতে পারি। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তারপর দেখো আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার উপাধি ছিল কি? তার উপাধি ছিল বিক্রমাদিত্য। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, উপাধিটা কিন্তু পরীক্ষায় দেয়। তার রাজত্বকালে বিখ্যাত চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতে আসেন। ইনি কিন্তু ছিলেন প্রথম চীনা পরিব্রাজক। কার সময়কালে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। তার রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। হর্ষবর্ধন পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ রাজা। তার উপাধি কী ছিল? তার উপাধি ছিল শিলাদিত্য। তার আমলে চীনা পরিব্রাজক ইউয়েনসাং ভারতে আসেন। ইউয়েনসাং ছিল হচ্ছে সেকেন্ড, আর ফাহিয়ান ছিল ফার্স্ট। এটা মাথায় রাখবে। আর হর্ষবর্ধন কিন্তু নিজে অনেক নাটক রচনা করেছিলেন। কি? রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ। এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ওকে? নেক্সট কোশ্চেন চলে আসে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন বলছে, দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, দোদাবেতা, অমরকণ্টক, মহেন্দ্রগিরি। দোদাবেতা। কে উত্তর বলো? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে
দোদাবেতা। দেখো, দোদাবেতা এটি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 2637 মিটার। উচ্চতার পরীক্ষায় দেয় না, দেখতে হবে না। নীলগিরি পর্বতকে ব্লু মাউন্টেন বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থল, এটা কিন্তু আমি আগেও বলেছি। আনাইমুদি হচ্ছে এটি আন্নামালাই পর্বত শৃঙ্গ এবং সমগ্র দক্ষিণ ভারতের তথা পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 2695 মিটার। যদি বলে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গকে, তাহলেও আনাইমুদি হবে। যদি বলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গকে, তাহলেও কিন্তু আনাইমুদিই হবে। অমরকণ্টক এটি মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে ভারতের দুটি প্রধান নদী, একটা হচ্ছে নর্মদা, একটা হচ্ছে সোন, এই দুটি নদী কিন্তু উৎপন্ন হয়েছে। মহেন্দ্রগিরি এটি উড়িষ্যার অবস্থিত এবং পূর্বঘাট পর্বতমালার একটি বিখ্যাত শৃঙ্গ। দেখো, এখন আমরা একটা কথা বলি, মহেন্দ্রগিরি এবং জিন্দাগাদা, এই দুটোকেই কিন্তু পূর্বঘাটের উচ্চতম শৃঙ্গ বলা হয়। তো অপশনে যে কোনো একটাই থাকবে, মহেন্দ্রগিরি থাকবে হয়তো, অথবা জিন্দাগাদা থাকবে, তো দুটোই কিন্তু হবে। ওকে। আর অমরকণ্টক থেকে এই যে নর্মদা, সোন, এই যে উৎসটা হয়েছে, এটা থেকে কিন্তু প্রশ্ন দেয়, তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন আমাদের দেখো, পরবর্তী কোশ্চেন হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং। কী হবে উত্তর? বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে অবস্থিত। ওকে, দেখো, বক্সা টাইগার রিজার্ভ 1992 সালে এটি জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়। এটি এটি ভুটানের আন্তর্জাতিক সীমান্তের সাথে যুক্ত। এটা পরীক্ষা অতটা দেবে না, কিন্তু যে কত সালে জাতীয় উদ্যানের স্বীকৃতি পায় সেটা কিন্তু পরীক্ষায় দেয়। আলিপুরদুয়ার 2014 সালের 25শে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে পশ্চিমবঙ্গের 20তম জেলা হিসাবে আলিপুরদুয়ার গঠিত হয়। এই জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যানে অবস্থিত এবং এটি একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তো এটা মাথায় রাখবে যে জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, উত্তর হবে আলিপুরদুয়ারে। ঠিক আছে, তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। জলপাইগুড়ি এই জেলায় গরুমারা জাতীয় উদ্যান বিখ্যাত এবং চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। গরুমারা কোথায়? গরুমারা জলপাইগুড়ি। চাপড়ামারি অভয়ারণ্য কোথায়? তাও জলপাইগুড়িতে। দার্জিলিং, এখানে সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত জাতীয় উদ্যান, এবং এখানে কিন্তু নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে অবস্থিত। তো এখানে দুটো জাতীয় উদ্যান আছে, একটা হচ্ছে সিঙ্গালিলা, একটা হচ্ছে নেওড়া ভ্যালি। গরুমারা জাতীয় উদ্যান কোথায়? জলপাইগুড়ি। চাপড়ামারি কোথায়? অভয়ারণ্য কোথায়? জলপাইগুড়ি। তার জলদাপাড়া আলিপুরদুয়ার। বক্সা কোথায়? আলিপুরদুয়ার। এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে। নেক্সট দেখো, ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1947, 1948, 1950, 1952। প্ল্যানিং কমিশন কবে গঠিত হয়েছিল বলো? প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালে, অর্থাৎ অপশান নাম্বার সি। এবার দেখো, প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল 1950 সালের 15ই মার্চ। অতটা মনে রাখতে হবে না, জাস্ট 1950টা মাথায় রাখবে। এবং এটি কিন্তু একটি অসাংবিধানিক মানে নন কনস্টিটিউশনাল বডি ছিল, এবং পরামর্শদাতা সংস্থা হিসাবে একটি গঠিত হয়, এবং এর পদাধিকার বলে চেয়ারম্যান বা সভাপতি হতেন কে? ভারতের প্রধানমন্ত্রী। যেটা এই যে প্ল্যানিং কমিশন তখন নেই, এটা কিন্তু এখন নীতি আয়োগ। ঠিক আছে, নীতি আয়োগ। আর এই নীতি আয়োগের কিন্তু চেয়ারম্যান পদাধিকার বলে প্রধানমন্ত্রী হয়, যে প্রধানমন্ত্রী সেই নীতি আয়োগের চেয়ারম্যান। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। নীতি আয়োগ 2015 সালে 1 জানুয়ারি তৎকালীন পরিকল্পনা কমিশনকে বিলুপ্ত করে, মানে এই যে পরিকল্পনা কমিশন, এটাকে বিলুপ্ত করা হয় এবং এর জায়গায় নীতি আয়োগ মানে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটাকে গঠন করা হয়। আর এর যে প্রধান মানে চেয়ারম্যান, সেটাও কিন্তু প্রধানমন্ত্রী হয়। 1952 সালে 6ই আগস্ট জাতীয় উন্নয়ন পরিষদ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল গঠিত হয়, যা পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির চূড়ান্ত অনুমোদন দিত। এগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমাদের। নেক্সট কোয়েশ্চেন কী বলছে? মরীচিকার জন্য আলোর কোন ঘটনাটি দায়ী? প্রতিফলন, প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিচ্ছুরণ। মরীচিকা আমরা সকলে জানি, মরুভূমিতে মরীচিকা। তো এটার জন্য যে মানে কোন ঘটনা দায়ী? প্রতিফলন, না প্রতিসরণ, না পূর্ণ প্রতিফলন, না বিচ্ছুরণ? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তখন আপতন কোণ, এক সেকেন্ড, হ্যাঁ, আপতন কোণ মাধ্যমের সংকট কোণের চেয়ে বড় হয়। তখন আলো প্রতিসৃত না হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। মরীচিকা ছাড়াও অপটিক্যাল ফাইবার, হীরকের উজ্জ্বলতা ও জলে থাকা বায়ুর বুদবুদের চকচকে ভাবের পেছনে কিন্তু এই ঘটনা দায়ী। তো এইখান থেকে কিন্তু এই যে এগুলো কিন্তু দিতে পারে, এগুলো দিয়ে বলবে কোন ঘটনার জন্য এগুলো হয়। তারপরে প্রতিসরণ, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় তার গতির অভিমুখ পরিবর্তন করে। যেমন জলের মধ্যে সোজা লাঠির ডোবালে, মানে আমরা যখন একটা জলের, ধরো একটা কাচের বোতল আছে, মানে গ্লাস আছে, এর মধ্যে ধরো একটা জল আছে, এর মধ্যে যখন একটা কাঠি ডোবে না, তখন কাঠিটা কিন্তু একটু ব্যাকা দেখাবে। তো এটার মাধ্যমে এই প্রতিসরণের জন্য কিন্তু এটা হয়। বা
তারে বা তারার মিটমিট করা, তারা যখন মিটমিট করে সেগুলির জন্য কিন্তু এটা হয়। বিচ্ছুরণ সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় 7টি উৎপাদনে বিভক্ত হয়ে যায়। রামধনু হলো আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণ ও অভ্যন্তরীণ প্রতিফলনের সম্মিলিত ফল। এটা কিন্তু একটু দেখে রাখবে, এখান থেকে অতটা ডিটেলসে প্রশ্ন দেয় না। তারপর দেখো, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলি আমাদের স্টাডি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল রয়েছে। স্টাডি ম্যাটেরিয়ালগুলো একদম এক্সাম ওরিয়েন্টেড, কোনো রকমের এদিক ওদিকের কিছু দেওয়া নেই, যেগুলো পরীক্ষায় আসে সেগুলি একমাত্র দেওয়া, সুন্দর করে সাজিয়ে। এখানে ইতিহাস, পলিটি, ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে বিজ্ঞান, ইকোনমি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ই বুক তোমরা পেয়ে যাবে। আর এই ই বুকগুলো বা এই স্টাডি ম্যাটেরিয়ালগুলো ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, ডাব্লিউপি, কেপি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু কার্যকরী। একবার নিলে তোমাদের কিন্তু প্রত্যেকটা পরীক্ষা কভার করবে। জিকের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট। আর এগুলো কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং রিভিশনও দিতে পারবে, এমনভাবে তৈরি করা, মানে একদম পরীক্ষা ওরিয়েন্টেড। পরীক্ষায় যতটা দরকার, মানে পরীক্ষায় যতটা দেয় ততটাই কিন্তু দেওয়া রয়েছে। এটা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওর নাম্বারটা একবার লিখে দিই, 9748070028। আমাকে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে তোমরা কিন্তু ফার্দার ডিটেলস জানতে পারবে। এবং প্রাইস যদি বলি, একদমই কম, সাধ্যের মধ্যে, সবাই কিন্তু অ্যাফোর্ডেবল, মানে সবাই নিতে পারবে এমন প্রাইস রাখা হয়েছে। তোমাদের দেখো, ইতিহাসের 3টে ইবুক পাবে, মানে একটা প্রাচীন, মধ্য, আধুনিক। পলিটির পাবে, ভারতের ভূগোল পাবে, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, ইকোনমি। ভাবো এতগুলো তোমাদের দেওয়া হচ্ছে, তোমরা কিন্তু একদমই কম প্রাইসে পাবে এবং এগুলো কিন্তু একদম পরীক্ষা ওরিয়েন্টেড, একদম তোমাদের কাজে আসবে। তো যাই হোক, চলে এসেছি পরবর্তী কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের 6 নম্বর। শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? সন্তুর, সেতার, সরোদ, সরঙ্গী। কী হবে বলো? সব সহজ দিয়ে। শিবকুমার শর্মা বাজাতেন সন্তুর, ঠিক আছে। দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা তিনি জম্মু কাশ্মীরের একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি লোকবাদ্য সন্তুরকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এক মর্যাদাপূর্ণ স্থান দিয়েছিলেন এবং 2022 সালে তিনি প্রয়াত হন। সেতার, বিখ্যাত সেতার বাদকের মধ্যে কে কে ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান, এনারা কিন্তু সেতার বাজাতেন, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। সরোদ, বিখ্যাত সরোদ বাদক ছিলেন ওস্তাদ আমজাদ আলী খান, আলী আকবর খান এবং আলাউদ্দিন খান। সানাই বা সানাই সরঙ্গী, সানাইয়ের নাম উঠলে কিন্তু ওস্তাদ বিসমিল্লাহ খান নাম আসে, মানে তিনি কিন্তু খুবই একজন ফেমাস ছিলেন। তিনি 2001 সালে ভারতরত্ন পান এবং সারঙ্গী বাদকের মধ্যে ওস্তাদ সুলতান খান অত্যন্ত বিখ্যাত। ওদের নামগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে আমাদের। হ্যাঁ, তক্ষশিলা বিখ্যাত বিশ্ববিদ্যালয়টি বর্তমানে কোন দেশে অবস্থিত? ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ। এই যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়টা ছিল সেটা বলছে বর্তমানে কোথায় অবস্থিত। তক্ষশিলা অবস্থিত বর্তমানে পাকিস্তানে। দেখো, এটি প্রাচীন ভারতের গান্ধার মহাজনপদের রাজধানী ছিল। পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলির অন্যতম। এটি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় রয়েছে এবং 1980 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। বিখ্যাত কূটনীতিবিদ চাণক্য এখানে অধ্যাপক ছিলেন। এগুলো কিন্তু প্রত্যেকটা পয়েন্ট দেখে রাখবে। নালন্দা বিশ্ববিদ্যালয়, এটি ভারতের বিহারে অবস্থিত এবং এটি গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন এবং তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি এটা ধ্বংস করে দেয়। আলাউদ্দিন খলজি কিন্তু না, বখতিয়ার খলজি কিন্তু তিনি এটাকে ধ্বংস করে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এটিও বিহারে অবস্থিত, যা পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল প্রতিষ্ঠা করেছিলেন। প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। নেক্সট, দক্ষিণ পূর্ব রেলওয়ের প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? বিলাসপুর, ভুবনেশ্বর, গার্ডেন রিচ, মালিগাঁও। দক্ষিণ পূর্ব, ধরো ভারত হচ্ছে, ভারতের ম্যাপ ধরো, এটা দক্ষিণ পূর্ব, মানে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, মানে এদিকে দক্ষিণ পূর্ব, এদিকে এই যে এদিকটাতে। আবার এদিকে একটুখানি ধরো, এটা ভারতের ম্যাপ। দক্ষিণ মানে সাউথ, এদিকে পূর্ব মানে এদিকে। তো এই দিকটাতে বলছে, তো এই দিকটাতে কী হবে? একটু হবে অপশন নাম্বার সি, গার্ডেন রিচ, কলকাতা। গার্ডেন রিচ কলকাতা। কলকাতা রেলওয়ের জোন কি গিয়েছে? পূর্ব রেলওয়ে, মানে ইস্টার্ন জোন হচ্ছে ফেয়ারলি প্লেস কলকাতা। তারপর হচ্ছে দক্ষিণ পূর্ব, মানে হচ্ছে দক্ষিণ, যেটা বললাম, সাউথ ইস্টার্ন গার্ডেন রিচ কলকাতা, এবং কলকাতা মেট্রো রেলওয়ে হচ্ছে পার্ক স্ট্রিট কলকাতা। বিলাসপুর, এটা দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর, এটা হচ্ছে ছত্তিশগড়ে। ভুবনেশ্বর, এটি পূর্ব উপকূল রেলওয়ের সদর দপ্তর, এটা ওড়িশাতে। মলিগাঁও হচ্ছে গুয়াহাটিতে, এটি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সদর দপ্তর, এটা হচ্ছে আসামে। এগুলো একটু দেখে রাখবে, আমি এগুলো কিন্তু ডিটেলসে আমাদের যে স্টাডি মেটেরিয়াল সেখানে দিয়েছিলাম। তারপর হচ্ছে 9 নম্বর,
পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর। কী হবে উত্তর বলো? খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রশ্ন অনেকবার দেওয়া হয়েছে। শুশুনিয়া পাহাড় অবস্থিত অপশন নাম্বার বি, বাঁকুড়াতে। দেখো, এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থল এবং পর্বতারোহণের জন্য অত্যন্ত বিখ্যাত। বাঁকুড়া জেলার আরেকটি বিশ্ববিখ্যাত পাহাড় হচ্ছে কি বিহারীনাথ পাহাড়, বাঁকুড়ার সর্বোচ্চ শৃঙ্গ। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। পুরুলিয়া এই জেলার অযোধ্যা পাহাড় অবস্থিত এবং যার সর্বোচ্চ শৃঙ্গ কি গোর্খাবুরু। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? পুরুলিয়াতে। আর অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি গোর্খাবুরু। এভাবে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু গোর্খাবুরু। এছাড়াও জয়চণ্ডী পাহাড় এখানে অবস্থিত। বীরভূম এই জেলায় মাওয়া পাহাড় অবস্থিত। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়েছে? 124, 114, 224, 324। এই উত্তর কী হবে? যারা আমাদের সুপ্রিম কোর্টে হাইকোর্টের ক্লাস দেখোনি অবশ্যই দেখে আসো, তাহলে কিন্তু এই উত্তরগুলো অনায়াসে করতে পারবে। এটার উত্তর অপশন নাম্বার এ, 124 নম্বর ধারা অনুযায়ী কিন্তু তৈরি হয়েছে। দেখো, এই ধারা অনুযায়ী 124 নম্বর ধারা অনুযায়ী ভারতে একটি সুপ্রিম কোর্টের থাকবে এবং এর গঠন, বিচারপতি নিয়োগের প্রক্রিয়া বর্ণিত রয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছে 34 জন, মানে একজন হচ্ছে প্রধান বিচারপতি এবং 33 জন হচ্ছে অন্যান্য বিচারপতি। প্রথমে ছিল কত? 1+7, ঠিক আছে? 214, এখানে কিন্তু 214তে হাইকোর্টের কথা বলা হয়েছে, মানে হাইকোর্ট থাকবে ভারতে, প্রত্যেকটা রাজ্যের জন্য হাইকোর্ট থাকবে। বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টা এবং মনে রাখবে যে একটা হাইকোর্টে কিন্তু একাধিক রাজ্যের কাজ হতে পারে। 324, এখানে নির্বাচন কমিশন অর্থাৎ ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে। 114, এখানে অ্যাপ্রোপ্রিয়েশন বিল বা বিনিয়োগ বিলের কথা বলা হয়েছে। তো প্রত্যেকটা আর্টিকেল কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, ভারী জল বা হেভি ওয়াটারের রাসায়নিক সংকেত কি? H2O, D2O, H2O2, CO2। কী হবে উত্তর? ভারী জলের রাসায়নিক সংকেত কি? ভারী জলের রাসায়নিক সংকেত হচ্ছে অপশন নাম্বার বি, D2O। দেখো, ভারী জলের যে উত্তর বলে দিলাম। তারপরে এটা হচ্ছে D2O। D2O মানে হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড। হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম দিয়ে এই জল তৈরি হয়। পারমাণবিক চুল্লিতে নিউট্রনের গতি কমানোর জন্য এটিকে মডারেটর হিসেবে বা নিয়ন্ত্রক হিসেবে ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। H2O, এটা হচ্ছে সাধারণ জল, মানে হাইড্রোজেন অক্সাইড। তারপরে H2O2, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, যা মূলত জীবাণুনাশক এবং ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। CO2, কার্বন ডাই অক্সাইড, যা গ্রিনহাউস গ্যাসের প্রধান উপাদান এবং এর কঠিন রূপকে বলা হয় শুষ্ক বরফ। এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম। নেক্সট, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, পোলো। কী হবে উত্তর? সন্তোষ ট্রফি যুক্ত ফুটবলের সাথে। ওকে, দেখো, সন্তোষ ট্রফি এটি ভারতের অত্যন্ত, এটা আমি যদিও আগে বলেছিলাম, তাও আবার তোমাদের বলে দিই, এটি ভারতের অত্যন্ত মর্যাদাপূর্ণ জাতীয় স্তরের ফুটবল প্রতিযোগিতা, যা 1941 সালে শুরু হয়েছিল। ফুটবল সংক্রান্ত অন্যান্য কাপ কি আছে? ডুরান্ড ট্রফি, যেটা সবচেয়ে প্রাচীনতম এশিয়ার, এবং তারপরে যে IFA শিল্ড আছে, সুব্রত কাপ আছে, রোভার্স কাপ আছে, অন্যান্য কাপের কিন্তু আলোচনা করেছি আগে। ক্রিকেটের করেছিলাম, আবার করে দিই। রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, দেওধর ট্রফি, CK নাইডু ট্রফি, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট করে নেবে। হকি, আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, সুলতান জাহান শাহ কাপ, নেহরু ট্রফি, সিন্ধিয়া গোল্ড কাপ, এগুলো কিন্তু আমি বেশ কিছুবার তোমাদের আলোচনা করেছি, তাও তোমাদের রিভিশন করে দিচ্ছি। পোলো, এজরা কাপ, রাধামোহন কাপ, ক্লাসিক কাপ, এগুলো কিন্তু অবশ্যই দেখে। পোলোটা আমি করে নিই আগে, তোমরা কিন্তু এটাকে নোট করে নিতে পারো। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে, দিয়ানি খয়রাত নামক দানশালা বিভাগ কে চালু করেছিলেন? মানে এটা ডোনেশন দেওয়া হতো আর কি। আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন, ফিরোজ শাহ তুগলক, সিকান্দার লোদি। কী হবে? দিয়ানি খয়রাতকে তৈরি করেছিলেন? দিয়ানি খয়রাত চালু করেছিলেন অপশন নাম্বার সি, ফিরোজ শাহ তুগলক। ওকে, এবার দেখো, ফিরোজ শাহ তুগলক বংশের সুলতানকে হেনরি এলিয়ট ও এলফিনস্টন সুলতান যুগের আকবর বলেছেন। এটা কিন্তু আমি আগেও বলেছিলাম। তিনি অনাথ, দরিদ্র ও বিধবাদের সাহায্যের জন্য দেওয়ানি খায়রাত এবং চিকিৎসার জন্য দারুল সাফা নামক হসপিটাল তৈরি করেছিলেন এবং দাসদের জন্য দিওয়ানি বন্দেগান তৈরি করেছিলেন। এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। আলাউদ্দিন খলজি, তিনি সুলতানি আমলে প্রথম বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রেশনিং ব্যবস্থা চালু করে। আমি বলেছিলাম যে কোনো প্রশ্নে ধরো বাজার দর বা রেশনিং টাইপের থাকলো, যে কে চালু করেছিলেন, উত্তর হবে কিন্তু আলাউদ্দিন খলজি। এছাড়া তিনি সেনাবাহিনীতে দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন। গিয়াসুদ্দিন বলবন, রাজবংশের এই শক্তিশালী রাজা রাজদরবারে পারস্যদের প্রথা সিজদা পাইবা, সিজদা মানে হচ্ছে মানে রাজার সামনে আর কি নতজানু হওয়া, মাথা নিচু করে দাঁড়ানো, এবং পাইবাস হচ্ছে পদযুগল চুম্বন করা, এবং 40 চক্রের বা চালগানির ক্ষমতা ধ্বংস করেন। 40 চক্র বা চালগানি তৈরি করেছিল ইলতুৎমিশ, এবং ইলতুৎমিশের পর যখন গিয়াসুদ্দিন বলবন বংশের প্রতিষ্ঠা করে, তখন কিন্তু এই বলবন বংশের প্রতিষ্ঠা বলছি, গিয়াসুদ্দিন বলবন যখন সিংহাসনে বসেন, তখন কিন্তু তিনি এই 40 চক্র বা চাহালগানি
প্রথাটা ধ্বংস করে। ঠিক আছে, মানে তিনিও কিন্তু এই যে 40 চক্রেরই একজন সদস্য ছিলেন, এটা মাথায় রাখবে। সিকান্দার লোদি, তিনি 1504 সালে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং জমি পরিমাপের জন্য গজ-ই সিকান্দারি চালু করেন। এগুলো কিন্তু মাথায় রাখবে। আগ্রা শহর প্রতিষ্ঠা করেন কে? সিকান্দার লোদি। এবং সিকান্দার লোদির সাথেই কিন্তু বাবরের যে পানিপথের প্রথম যুদ্ধ হয়, তারপরে কিন্তু যে তোমার মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা তখন থেকে শুরু হয়। ঠিক আছে, আর গিয়াসুদ্দিন বলবান কিন্তু 40 চক্রটা ধ্বংস করেন, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? দামোদর, কোশি, গণ্ডক, সোন। দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ, আর বিহারের দুঃখ হচ্ছে কোশি। ওকে, দেখো কোশি, প্রতি বছর বর্ষাকালে এই নদী মারাত্মক গতিপথ পরিবর্তন করে বিহারে ভয়াবহ বন্যা করে, তাদেরকে বিহারের দুঃখ বলা হয়। তারপর হচ্ছে দামোদর, দামোদর হচ্ছে বাংলার দুঃখ। 1948 সালে প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি এই গঠনের পর এই বন্যার প্রকোপ অনেকটাই কমেছে। মহানদী, এটি উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে, এবং এই নদীর ওপর কি হীরাকুদ বাঁধ, যেটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধ কি হীরাকুদ, এটা কোথায়? এটা মহানদীর ওপরে। এটা কোন রাজ্যে? এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে। প্রত্যেকটা পয়েন্ট থেকেই প্রশ্ন আসে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের জন্য বিখ্যাত জেলা কোনটি? হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা। রেশম শিল্প, দেখো রেশম শিল্পের জন্য রেশম শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, রেশম চাষ, দেখো রেশম চাষ কিন্তু সেরিকালচার বলা হয়, এটা মাথায় রাখবে, সেরিকালচার। এবং রেশম বস্ত্র তৈরির জন্য মুর্শিদাবাদ ঐতিহাসিকভাবে বিখ্যাত, যেমন বালুচুরি শাড়ির উৎপাদনে কিন্তু এটার ভূমিকা রয়েছে। মালদা, এই জেলাও রেশম গুটি, তুঁত চাষ উৎপাদনে কিন্তু অত্যন্ত বিখ্যাত, এবং পশ্চিমবঙ্গের মধ্যে আম উৎপাদনের জন্য প্রথম স্থানে রয়েছে মালদা। আমরা সকলে যে মালদার আম বিখ্যাত। নদিয়া, তাঁত শিল্পের জন্য বিখ্যাত, বিশেষ করে শান্তিপুর ও ফুলিয়া। হুগলি, এই জেলায় জুট মিল বা পাট শিল্পের জন্য বিখ্যাত, ভারতের প্রথম পাট কলা 1855 সালে হুগলির রিষড়ায় কিন্তু স্থাপিত হয়েছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের আবার বলে দিই, আমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা অবশ্যই নিতে পারো, একদম এক্সাম ওরিয়েন্টেড। ইতিহাস, ভূগোল, পলিটি, পশ্চিমবঙ্গের ভূগোল, স্ট্র্যাটেজিকে, বিজ্ঞান, ইকোনমি, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু টু দ্য পয়েন্ট যতটা দরকার পরীক্ষায় ততটা আসবে, এবং এটা ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, মিসলেনিয়াস ক্লার্কশিপ, ডাব্লিউবি, কেপি, গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য কিন্তু উপযোগী। তোমরা যারা নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে এই নাম্বারে মেসেজ করো, 9748070028। ওকে, আর প্রাইস কিন্তু একদমই সাধ্যের মধ্যে। তো পরে চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন। দেখো পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে 16 নম্বর, ভারতের শাসন ব্যবস্থার আসল বা প্রকৃত প্রধানকে? উপরাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, স্পিকার। মানে রিয়েল হেড কে বলেছে? রিয়েল হেড কি হবে উত্তর? উত্তর হবে অপশন নাম্বার বি, প্রধানমন্ত্রী কিন্তু আমাদের প্রকৃত শাসক, এটা মাথায় রাখবে। ওকে, দেখো প্রধানমন্ত্রী তিনি হলেন ভারতের প্রকৃত শাসনতান্ত্রিক প্রধান, মানে ডি ফ্যাক্টো হেড। আর এই যে রাষ্ট্রপতি হচ্ছে ডি জুরে হেড, এটা মাথায় রাখবে। ঠিক আছে, নাম সর্বস্ব তিনি, মানে নামমাত্র শাসক, কিন্তু আসলে কিন্তু প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। সংবিধানের 75 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করেন, এবং মন্ত্রী পরিষদের সমস্ত সিদ্ধান্তের মূল চালিকা শক্তি হচ্ছে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তিনি হলেন ভারতের সাংবিধানিক বা নাম সর্বস্ব প্রধান, মানে ডি জুড়ে হেড, যেটা বললাম তোমাকে, এবং তিনি হচ্ছে ভারতের প্রথম নাগরিক, ফার্স্ট সিটিজেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, পরীক্ষায় দেয়। উপরাষ্ট্রপতি তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব পালন করেন, এবং ধারা হচ্ছে এটা হচ্ছে 64, মানে 64 নম্বর ধারা অনুযায়ী যে ভারতের উপরাষ্ট্রপতি সেই কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। ওকে, স্পিকার তিনি হলেন লোকসভার অধিবেশন পরিচালনা করেন। লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশন যদি হয় তাহলে কিন্তু তিনি সভাপতিত্ব করেন, এবং যে যৌথ অধিবেশন বা জয়েন্ট সিটিং সেটা হচ্ছে 108 নম্বর ধারায় বর্ণিত রয়েছে। জয়েন্ট সিটিং কি, ধরো লোকসভা এবং রাজ্যসভার মধ্যে কোনো একটা বিল নিয়ে মানে কিছু একটা হলো যে না কে বলছে মানে একটা বিরোধ হলো, তো সেক্ষেত্রে যে জয়েন্ট সিটিং ডাকা হয় যাতে সেটা মীমাংসা করা যায়, এই জয়েন্ট সিটিংটা ডাকে হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু সভাপতিত্ব কে করেন? সভাপতিত্ব করেন স্পিকার। কত নম্বর ধারা অনুযায়ী জয়েন্ট সিটিং? 108 নম্বর ধারা অনুযায়ী। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে লোহিত রক্তকণিকা বা আরবিসি মানবদেহের কোথায় তৈরি হয়? লিভার, প্লিহা, অস্থিমজ্জা, ফুসফুস। লোহিত রক্তকণিকা তৈরি হয় অপশন নাম্বার সি, অস্থিমজ্জা, মানে বোন ম্যারো। দেখো লোহিত রক্তকণিকা প্রাপ্তবয়স্ক মানুষের লাল অস্থিমজ্জার রেড বোন ম্যারোতে এটি তৈরি হয়, এবং এর গড় আয়ু হচ্ছে 120 দিন। এটা কিন্তু পরীক্ষা দেয় যে গড় আয়ু কত। এতে হিমোগ্লোবিন নামক আয়নযুক্ত প্রোটিন থাকার কারণে রক্তের রং লাল হয়। এর প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। ভ্রূণ অবস্থায় এটি লিভার ও প্লিহা থেকে তৈরি হয়। এখানে কোন কোন পয়েন্টগুলো পরীক্ষায় দেয় বলো তো? এই যে গড় আয়ু কত, তারপরে এর কাজটা কি, এগুলো কিন্তু দেবে। প্লিহা, এটি লোহিত রক্তকণিকার কবরস্থান।
বলা হয় কারণ এখানেই পুরনো মৃত লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। লিভার, এটি মানবদের সবচেয়ে বড় গ্রন্থি, কিন্তু সবচেয়ে বড় অঙ্গ যদি বলে তাহলে কিন্তু ত্বক হবে। এখানে পিত্তরস উৎপন্ন হয় যা পিত্তথলিতে জমা থাকে। সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড হচ্ছে লিভার, সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক বা স্কিন। নেক্সট দেখো কোশ্চেন, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কোন দিন পালন করা হয়? 8ই মে, 1 ডিসেম্বর, 24শে মার্চ, 7ই এপ্রিল, কী হবে? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 8ই মে। ওকে, দেখো নেক্সট, 8ই মে থ্যালাসেমিয়া রোগ, এটি একটি বংশগত রক্তের ব্যাধি সম্পর্কে এই যে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয় এবং এই দিনটি এছাড়াও এই দিনটিতে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়। মানে একদিনে দুটো দিবস, একটা হচ্ছে রেড ক্রস ডে এবং একটা হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া ডে। 1 ডিসেম্বর এখানে বিশ্ব এইডস ডে পালন করা হয়। 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিবি ডে। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়। 1948 সালে এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আমাদের সেকেন্ড লাস্ট কোশ্চেন আজকের, অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে ও কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1905 লখনৌ, 1906 ঢাকা, 1907 করাচি, 1915 আলিগড়। এটার উত্তর কী হবে? এটার উত্তর অপশন নাম্বার বি, 1906 ঢাকা। মুসলিম লীগ 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকার নবাব সলিমুল্লাহ আমন্ত্রণে আয়োজিত এবং এক সম্মেলনে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়। এর প্রথম সভাপতি ছিলেন আগা খান। 1905 সাল লর্ড কার্জন 1905 সালের 16ই অক্টোবর ঐতিহাসিক বঙ্গভঙ্গ কার্যকর, মানে বেঙ্গল পিটিশন আমরা জানি, পার্টিশন অফ বেঙ্গল, এ কার্যকর করা হয় এবং যার প্রতিবাদে স্বদেশীয় বয়কট আন্দোলন শুরু হয়। ঠিক আছে, 1907 সাল কংগ্রেসের সুরাট অধিবেশন হয় এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে নরমপন্থী, একটা হচ্ছে চরমপন্থী। ঠিক আছে, সুরাট অধিবেশন বা সুরাট বিভাজন নামে পরিচিত। এই অধিবেশনের সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আমাদের আজকে শেষ প্রশ্ন হচ্ছে, বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী বা সুপরিবাহী ধাতু কোনটা? তামা, রূপা, অ্যালুমিনিয়াম, সোনা। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, একটা কোশ্চেন তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক দিলাম। তো এই ছিল আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেখলে প্রত্যেকটা প্রশ্নের জন্য কতগুলো আমরা তথ্য আলোচনা করলাম এবং কত কিছু আমরা দেখে নিলাম। তো এইভাবেই কিন্তু আরও বাকি ক্লাসগুলো দেবো। তাছাড়া তোমরা আমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো নিতে পারো, সেগুলো কিন্তু একদম পরীক্ষা ওরিয়েন্টেড, একদম খুবই তাড়াতাড়ি শেষও করতে পারবে এবং তার পাশাপাশি কিন্তু রিভিশনও দিতে পারবে। তোমরা আমাকে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, প্রাইস একদমই কম রেখেছি আমি। আর তোমাদের এরপরে আমি কিছু মানে স্পেশাল ক্লাস দেবো বলতে, যেমন যেই টপিক থেকে গুরুত্বপূর্ণ মানে পরীক্ষায় প্রশ্ন আসে সেই সমস্ত টপিকের ক্লাস করাবো, বা ভূগোলের সেরা 50টা প্রশ্ন, ইতিহাসের সেরা 50টা প্রশ্ন, এভাবে কিন্তু আমি ক্লাস দেবো, যেগুলো তোমাদের অনেকটা হেল্প করবে পরীক্ষার আগে। তো সেই ক্লাসগুলো আমি দেবো। ঠিক আছে, তো আর পিডিএফটা তোমরা কোথায় পাবে? পিডিএফটা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে তোমরা আমাকে সেই পিডিএফগুলো তোমরা অ্যাক্সেস করতে পারবে ফ্রিতেই। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর অবশ্যই কিন্তু যারা যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দাও এবং যে ক্লাসগুলো অবশ্যই নিজেদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।